কই দাও, চোখটা কি খুলবো? হলো ছেলের ভিতরে কি আছে? তোমার অনেক লোক, তাই না? বাড়ি ওনার বউ হবি তুই? বউ হবি না? তারপর শাওন মজুমদার সাহেব, কি এমন হলো যে আপনি আপনার স্ত্রীকে নিজের হাতে খুন করলেন? বলেন, আমরা একটু শুনি। স্যার, একটু পানি পাওয়া যাবে? পানি পানি তো শামীম, যাও ওনার জন্য পানি আনো। ঠিক আছে স্যার। হ্যালো, আমি এখন বিজি আছি। আমার কথাটা একটু শোনো, শুধু 1 মিনিট কথা বলবো। দেখো, কথা বলার সময় নেই, সরি। এবার বলুন, কি এমন হয়েছিল যে আপনি আপনার স্ত্রীকে নিজের হাতে হত্যা করলেন? সব কিছু খুলে বলবেন, কোনো কিছু গোপন করবেন না। স্যার, আমি সব বলবো, কিন্তু আপনি আমাকে কথা দিন, আমার সব কথা আপনি শুনবেন। অবশ্যই শুনবো। আপনি যদি সত্য বলেন, অবশ্যই শুনবো। বলুন। অতি সাধারণ একজন মানুষ আমি। অন্তরাকে আমি ভালোবেসে বিয়ে করি। আমাদের 2 ফ্যামিলির মতামতে আমরা বিয়ে করি। তারপর আমার চাকরির সুবাদে চলে আসি আমরা শহরে।
আমাদের দিন অনেক ভালোই কাটছিল। সকালে উঠে অফিসে যাওয়া, রাতে অফিস থেকে বাসায় ফেরা, আমার বউ আমাকে খাবার বেড়ে দিত। আমাদের সংসার অনেক ভালোই কাটছিল। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। তাহলে তো আপনাদের সংসারটা ভালোই চলছিল। হঠাৎ কি এমন হলো যার জন্য আপনি আপনার ভালোবাসার স্ত্রীকে নিজের হাতে খুন করলেন? হ্যাঁ, সব কিছু ভালোই কাটছিল। হঠাৎ একদিন অফিস থেকে বাসায় আসছিলাম। তারপর সাগর ভাই, এক কাপ চা দিন। এ ভাগনা, কার গাছের ফল কেরা খায়? আরে মামা, এর বাড়িওয়ালার ছেলে বলে কথা, ফল তো খাবে ভবিষ্যৎ বাড়িওয়ালা। এমন চকলেট থাকলে কি আর লোভ সামলাইতে পারে? কিন্তু আমার গাছওয়ালার প্রতি খুব মায়া হয়। সারাদিন কত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আর তার বউ কিনা। আমি তাদের কথাগুলো বুঝতে পারি না সেদিন। তারপর আরো একদিন ভাগনা, তোমার মোবাইলে তো খালি কালেকশন দিয়ে ভরা। এ মামা, আমার মোবাইলের মধ্যে যাবতীয় সব জিনিসপত্র আছে। কার কার দুর্বলতা, কার কার সিম, কার কার কি হিসাব নিকাশ সব মোবাইলের ভিতরে আমি রেখে দিচ্ছি। দেখা হলে লাগবি। হ্যাঁ, কালেকশন আমার কাছে। ভাই, একটা চা দিয়েন ভাই। এ মামা, এটা কি দেখলাম? হাই রে, কি দেখছো? ওই যে ও গাছের ফল খাওয়া। হ্যাঁ, চোরে যদি গাছের কাছে যায়, ফল তো খাবি। কথা ঠিক। আচ্ছা ভাই, আপনারা কি আমারে কিছু বলতেছেন? না ভাই, আপনি কিছু বলতেছি না। আপনি কি বলার আছে? আপনি তো বলার কিছু নাই ভাই। আপনি তো আমরা চিনি না। কি মামা, চেনো নাকি? না ভাই, তো চিনি না। চাটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি যান। এখান থেকে একটা চা নিয়ে চলে যান, সমস্যা নেই, বাসার চা। এ চাকরিজীবী ভাই, নিজের বউরে একটু সামলায় রাখেন। ভাই, আপনারা কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আপনারা কি বলতেছেন একটু খোলাসা করে বলতে পারবেন? কি আর বলি ভাই, আপনি বড় চাকরিজীবী মানুষ, এলাকায় নতুন। আপনার বইয়ের সাথে যে বাড়িওয়ালা ছেলের লটর পটর চলে, এই বিষয়ে আপনি কিছু জানেন? আরে মামা, জানবে কেমনে? সারাদিন তো থাকে অফিসে। এইদিকে যে বাড়িওয়ালার বেড়ার সাথে রঙ্গলীলা চলতেছে, এটা তো ভাই বুঝতেই পারতেছে। আচ্ছা ভাই, আপনারা আমার একটু বিস্তারিত বলেন তো। শুনবেন? শুনতে চান? এ ভাই না, বলো তো। বলো। এখন ভাগনাটা রেখে দাও। এ মামা, এগুলো ডিটেইলস, এগুলো তো তোরাইছা। কামের কাম হয়ে গেছে, একদম। এবার বাড়ির যে আগুন লেগে যাবি। বউ সামলাবার পারে না, নিশ্চয়ই বিয়েটা দিব। এগুলো চাকরিজীবীর বউ আল্লাহ ভক্ত চক্র লাইন। এটা তো পড়ার কাছে চলতে পারছে। চলো জায়গা চা খাই। হ্যাঁ।
আমি তখন বুঝতে পারি আমার বউ বাড়িওয়ালার ছেলের সাথে পরকীয়া করে। ওই ছেলেকে তখন আমি দেখিনি, এর আগে কখনো আমার সাথে কথাও হয়নি। আসলে আমি আমার অফিসের কাজে অনেক বিজি ছিলাম। অনেক সকালে আমাকে অফিসে যেতে হতো আর ফিরতাম অনেক রাতে। সেদিন রাতে আমি অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। আমার মনের ভিতরটা পুরোপুরি অন্ধকার হতে থাকে, কোনো কিছুই আমার ভালো লাগে না। আমি শুধু চিন্তা করি, আমি দিনরাত এত পরিশ্রম করছি, সেটা কার জন্যে? আমি এত ভালোবাসলাম আর ও আমার সাথে গোপনে গোপনে বিট্রে করে, এটা আমি মেনে নিতে পারলাম না স্যার। কাকে আমি ভালোবেসে এসব কষ্ট করছি? আমার এই কষ্টের কি কোনো মূল্য নেই? হ্যাঁ, আসলে এই সমস্ত খারাপ মহিলাদের জন্য অকালে পুরুষ মরে আর পুরুষদের জীবন নরকে পরিণত হয়। শামীম, জি স্যার। আমি আসছি 5 মিনিট। ওকে স্যার। এই সাগর, 1 কাপ চা দিও। হ্যালো, এই তোমার বলছি যে আমরা ফোন দিয়ে বিরক্ত করবো না। ইমরান, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এই তোমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? আমি তোমার বলছি না যে তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তারপরও বিরক্ত করে কেন? আমি তোমাকে বারবার আমি বলে দিচ্ছি, তোমাকে সাফ সাফ আমি ক্লিয়ার বলে দিলাম, তুমি আমাকে আর বিরক্ত করবে না, আর কল দিবা না, ঠিক আছে? তুমি আমার একটা কথা শোনো, তুমি যা ভাবছো তা সত্য না। এই চুপ, একটা কথা বলবো না। আমি একজন ভালো ছেলে বলে শুধু তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি, আর অন্য কোনো ছেলে হলে কি করতে তুমি জানো? আজকে আমাদের ডিপার্টমেন্টে এমন একটা ঘটনা এসেছে, একটা ছেলে তার স্ত্রীকে না, তোমাকে বলে তো কোনো লাভ নাই। আমি বলছি তুমি আমাকে বিরক্ত করবে না, সময় মতো ডিভোর্স লেটার তোমার বাসায় পৌঁছে যাবে। এখন ফোন রাখো। হ্যালো হ্যালো, শুনতে পারছো ইমরান? ও শামীম, জি স্যার। ডক্টর সনির সঙ্গে আমার কথা হয়েছে। জি। উনি আমাকে জানিয়েছেন শাওন সাহেবের স্ত্রীর অটোপসি রিপোর্ট রেডি হয়েছে, তুমি ওটা নিয়ে এসো, যাও। ওকে স্যার। আচ্ছা শাওন সাহেব, তারপর কি হলো? আমি তারপর আবার স্বাভাবিক হয়ে যাই। এর কারণ হলো আমি অন্তরাকে অনেক ভালোবাসতাম। আমি ওরে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। আমি লোকের কথায় কান না দিয়ে অন্তরার সাথে সংসার করতে থাকি, কিন্তু তার কিছুদিন পর তারপর থামলেন কেন? বলুন, তারপর কি হলো? তারপর হঠাৎ আমার চাকরিটা চলে যায়। কি হয়েছে?
হয়েছে? কি হয়েছে তোমার? আরে বাবা, কি হয়েছে বলবা? অন্তরা, আমার চাকরিটা চলে গেছে। কিভাবে? আমাদের অফিসের অবস্থা ভালো না, তাই 1 মাসের জন্য সবারই চাকরি চলে গেছে। 1 মাস পর কাকে নিবে না নিবে সেটাও শিওর না। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, তুমি এত ভেঙে পড়ো না। আচ্ছা আমি খাবার বাড়ছি, তুমি খেতে আসো। মাত্র 3 মাস হয় আমরা শহরে এসেছিলাম। বাসায় ওঠার কিছুদিনের ভিতরেই অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। আমাদের কোনো জমানো টাকা পয়সা ছিল না। এই 1 মাস আমার সংসার কেমনে চলবে, আমি কি করব, আমি এই টেনশনে পড়ে যাই। যেহেতু 1 মাস আমার অফিস বন্ধ, তাই আমি সব সময় বাসাতেই থাকি। তারপরও ওই ছেলেকে আমি দেখতে পাই না। পরে শুনি বাড়িওয়ালা আর বাড়িওয়ালার ছেলে তাদের গ্রামের বাড়িতে গেছে। একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ার পর দেখি বিছানায় অন্তরা নেই। তারপর আমি বিছানা থেকে উঠে ড্রয়িং রুমের দিকে যাই। দেখি অন্তরা ফোনে কার সাথে যেন কথা বলছে। আমার আর বুঝতে বাকি রইল না যে অন্তরা বাড়িওয়ালার ছেলের সাথে কথা বলছে। তারপর আমি রুমে চলে আসি। আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। তারপর আরো 2 দিন আমি অন্তরাকে ফোনে কথা বলতে দেখেছি। আমি শুধু এটা ভাবলাম যে আমি বাড়িতে থাকাকালীন আমার বউ বাড়িওয়ালার ছেলের সাথে ফোনে কথা বলছে, আর যখন আমি বাড়িতে ছিলাম না তাহলে তখন কি ঘটতো? সব সময় আমার মাথার ভিতরে এই চিন্তাটাই ঘুরপাক খেত। আমি সারা রাত বাইরে ঘোরাঘুরি করি, আমার ঘরে থাকতে ইচ্ছে করে না। শুধু একটা কথাই ভাবি, এই জীবনের মানেটা কি? কার জন্য আমি এত কষ্ট করছি? বাবা মাকে রেখে আমি শহরে কাকে নিয়ে এসেছি? আমার দোষটা কোথায় ছিল? যাকে আমি এত ভালোবাসলাম সে তো আমার এই ভালোবাসার কোনো মূল্যই দিচ্ছে না। একরকম আমি পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। তারপর অন্তরা হঠাৎ আমার হাতে 20,000 টাকা দিয়ে বলে, হ্যালো, হ্যাঁ দোস্ত, হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হয়েছে কি বন্ধু, ওই একটু আমাদের অফিসের সমস্যা চলতেছে তো দোস্ত, তোর কাছে কি 1,000-5,000 টাকা হবে? না, আমি তোর সামনে মাসে দিয়ে দেবো। এই কই
তুমি? ও আচ্ছা, এখানে। কি করো? কিছু করি না তেমন। আচ্ছা, এটা রাখো। কি এটা? আরে খুলে দেখো। কি এটা? এর মধ্যে না 20,000 টাকা আছে। তোমার কাছে রাখো, তুমি খরচ করো। তুমি টাকা পাইলা কই? আমার কাছে ছিল, আমি অনেকদিন থেকে টাকা একটু একটু করে জমাইছিলাম, তো সেটা মনে হলো এখন বিপদে কাজে লাগবে। আর তোমার যখন আবার হবে, তুমি কিন্তু টাকাটা আমাকে দিয়ে দিবা। আমি আমার বউকে কিছু বলতে পারিনি। আমি কোনো কিছু না বলে ওর এই টাকাটা আমি নিলাম, কিন্তু আমি শিওর ছিলাম যে টাকাটা ও বাড়িওয়ালার ছেলের কাছ থেকেই নিয়েছে, কারণ অন্তরার টাকা দেওয়ার মতো কোনো সোর্স ছিল না। আসলে আমি অন্তরাকে অনেক ভালোবাসতাম, তাই কোনোদিন তার মুখোমুখি হয়ে আমি বাড়িওয়ালার ছেলে সম্পর্কে কোনো কিছু তাকে জিজ্ঞেস করিনি। আমি ভেতরে ভেতরে নিজে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু অন্তরাকে কখনো বুঝতে দেইনি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, কই তুমি? আমি আশেপাশে আছি। আজকে কি একটু তাড়াতাড়ি আসবা বাসায়? আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে কি সারপ্রাইজ দিবে? আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। আমাকে কষ্টে রেখে আর একজন সুখে থাকবে, এটা আমি কেমনে মেনে নেই। ঠিক সেদিনে আমি মনে মনে চিন্তা করি, আজকে আমি অন্তরাকে খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেব। মানুষ যেন বোঝে সে আত্মহত্যা করেছে। আমি একটি ফার্মেসিতে যেয়ে একটা গ্লোভস কিনি, যেন আমার হাতের আঙ্গুলের ছাপ তার গলায় না থাকে। তুমি এসেছো? আমি তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব, যেটা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। আমিও তোমাকে সারপ্রাইজ দিব, যেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। ও আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, আগে তোমারটা বলো। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? ওকে, ঠিক আছে। কই দাও, চোখটা কি খুলবো? হলো। আমার ভিতরে কি নাই? হ্যাঁ, এই ছেলের ভিতরে কি আছে? তোর অনেক লোক, তাই না? বাড়িওয়ালার বউ হবি তুই? বেঈমান।
কেন যে মেয়েরা এমন করে? আমরা সারাদিন তাদের জন্য এত পরিশ্রম করি, কিন্তু তারা। আচ্ছা শাওন সাহেব, একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। আপনি তো প্ল্যান মতো সব কিছু করছিলেন, তাহলে কেন সেভাবে কাজটা শেষ করলেন না? আর কেনই বা আপনি নিজেই পুলিশকে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন? স্যার, এতক্ষণ আমি আপনাকে যা বললাম সব আমার ভুল ধারণা ছিল। মানে কি বলছেন আপনি? অন্তরাকে খুন করার পর আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি শুভ, বাড়িওয়ালার ছেলে। আপনার সাথে তো ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, তো আপু কই? আপু মানে? অন্তর আপু। আপু কি বাসায় নেই? ও ইয়া মানে ওই ভাইয়া ও তো একটু ঘুমাচ্ছে, ওর মাথা ব্যথা। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। শালা ইচ্ছে করতেছে তোরেও খুন করি। ভাইয়া আপনারা আবার একটু বিরক্ত করলাম, আব্বু আপনারা একটু ডাকতেছে। আপনার আব্বু? জি। কেন ভাই? আসেন না ভাইয়া। ও আচ্ছা, আমি আসতেছি। রুম তো চেনেন, 4 তলার বাম পাশে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভদ্রলোক আমাকে কেন ডাকতে পারে? কি কারণ হতে পারে? কোনো মাসের ভাড়া তো বাকি নেই। তাহলে কি সবাই বুঝে গেল? না না, কেমনে বুঝবে? আমি ছাড়া তো আর কেউ জানে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বাবা। বসো বাবা, বসো বসো। আপনার ছেলে বললো আপনাকে আমার ডাকছেন। বাবা, তোমার সাথে তোমার সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না। তুমিও সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, আমিও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো বাবা, শুনলাম অন্তরা মামনি খুবই অসুস্থ। আমি কি ডাক্তার ডাকবো? না আঙ্কেল, ওই ডাক্তার দেখার দরকার নাই।
আসলে ওই একটু মাথা ব্যথা তো, এরকম মাথা ব্যথা মাঝে মধ্যে হয়। দেখো বাবা, তোমরা তো এখানে এলে মাত্র 2 মাস হলো। তোমরা আসার আগে, ঠিক 1 মাস আগে আমার মেয়েটা ক্যান্সারে মারা যায়। জানো বাবা, আমার মেয়ের নামটাও কিন্তু অন্তরা ছিল। তোমরা এ বাড়িতে আসার পর থেকেই তোমার বউ অন্তরাকে আমার ছেলে আপু বলে ডাকে, এবং আমিও অন্তরাকে নিজের মেয়ের মতোই ভাবি। জানো, অন্তরাকে দেখলি আমার নিজের মেয়ের কথা মনে হয় সবসময়। বাবা, তুমি মন খারাপ করো না। আমি অন্তরাকে এই কথাগুলো তোমাকে বলতে নিষেধ করেছি, কারণ কথাগুলো আমি নিজেই তোমাকে বলবো, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দেব। আমি এই আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। ভেবেছিলাম অন্তরা দিয়ে আমি কেকটা কাটাবো। যেহেতু অন্তরা মা আমার খুবই অসুস্থ, থাকবো, এতে মন খারাপ কোনো কারণ নেই। যে কোনো একটা সময় দিনক্ষণ দেখে আবার কেকটা কাটার ব্যবস্থা করবো। তাহলে আঙ্কেল, আমি এক কাজ করি, আমি দেখি ওরা আনতে পারে কিনা। থাক থাক বাবা, অন্তরা মাকে আর দেখো না, অসুস্থ। থাক, কোনো একটা দিনক্ষণ ঠিক করে আবার কেক কাটার ব্যবস্থা করবো। মা একটু, অন্তরা মা একটু রেস্ট নিক। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, এখন আমি আসি। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে বাড়িওয়ালার ছেলে অন্তরাকে বোন ডাকতো? তাহলে অন্তরা সেদিন রাত্রে কার সাথে কথা বললো? আর 20,000 টাকাই বা কোথায় পেল? এই দেখো না, এই আমার ফোনে কি অটো রেকর্ড আছে? বল তো, দেখো তো একটু। কেন? হ্যাঁ দেখো না একটু। আরে অটো রেকর্ড দিয়ে তুমি কি করবে? তুমি কি প্রেম করো? এখন কথা বললে বয়ফ্রেন্ডের সাথে পরে শুনবা, এরকম তো না। দেখ তুমিও না, একটু ঠিক করে দাও না, লাগবে আমার, দাও। অটো রেকর্ড তো অবশ্যই থাকার কথা। না, এখন থেকে আমি যার সাথে কথা বলবো সেটাও কি রেকর্ড হয়ে যাবে? হ্যাঁ সব রেকর্ড হবে। হ্যালো মামা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুই এত রাতে কিছু হয়েছে কি? আর তোরা ভালো আছিস তো? হ্যাঁ মামা, আমরা ভালো আছি। শোনো মামা, তোমাকে না ফোন দিলাম একটা কারণে। কারণ? হ্যাঁ বল। মামা, তোমাদের জামাইয়ের অফিস 1 মাস হলো বন্ধ। এই জন্য তোমাদের জামাই অনেক টেনশন করছে। মামা, তুমি কি আমাকে 20,000 টাকা দিতে পারবে? তোমাদের জামাইয়ের অফিস খুললে আমি তোমাকে আবার দিয়ে দিব। আরে বলিস কি, তুই আমার একমাত্র ভাগ্নি, কোনোদিন তো কিছু চাসনি। আচ্ছা এক কাজ কর, কালকে আমি তোকে টাকা পাঠিয়ে দেবো নি, কালকে সকালে দিলে হবে? থ্যাংক ইউ মামা। শোনো মামা, তোমাদের জামাই যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে কিন্তু এই টাকা কখনোই নিবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
তার মানে হ্যাঁ, আমার অন্তরা ছিল নিরপরাধ, কারোর সাথে ওর পরকীয়া ছিল না। কি বলছেন শাওন সাহেব? তার মানে এই বিষয় নিয়ে কখনো আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেননি? দেখুন শাওন সাহেব, আপনি যেটা করেছেন সেটা তো ফিরিয়ে আনা সম্ভব না। তবে আমি আপনার জন্য সুপারিশ করব, যাতে আপনার সাজাটা কম হয় এবং মৃত্যুদণ্ড এই সাজাটা যাতে আপনি না পান। আপনি আমাকে বাঁচাতে চান, একটা খুনের হাত থেকে ধরে নিলাম আপনি আমাকে বাঁচাবেন, কিন্তু আর একটা খুন থেকে? মানে কি বলছেন আপনি? খুন তো আমি একটা করিনি, খুন করেছি আমি 2টা। হ্যাঁ, তাহলে আর কাকে খুন করেছেন আপনি? আমি তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেব, যেটা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। তুমি তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? তুমি কিভাবে পারলে তোমার 2টা হাত দিয়ে আমার গলা টিপে মেরে ফেলতে? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তুমি না আমাকে কথা দিয়েছিলে সারা জীবন একসাথে বাঁচবো। তুমি শুধু আমাকে মারোনি, আমার সাথে সাথে আমার গর্ভের সন্তানটাকে মেরে ফেলেছো। তুমি এটা কিভাবে পারলে? ও তো শুধু আমার অংশ না, তো তোমার অংশ ছিল। তুমি খুনি, তুমি খুন করেছো, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। এবার আপনিই বলুন স্যার, আমার মতো মানুষের কি বাঁচার অধিকার আছে? যদি পারেন আমার সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেই ব্যবস্থাটা আপনি করবেন। ধরতে পারেন এটাই আমার শেষ ইচ্ছা। এই জগতে তো আমি অন্তরের কাছে মাপ চাইতে পারিনি, আমি অন্তরা আর আমার সন্তানের কাছে মাপ চাইব। আমি তাদের কাছে যেতে চাই। অফিসার, আপনি দ্রুত আমার সাজার ব্যবস্থা করবেন।
স্যার অটোপসি রিপোর্ট। স্যার দয়া করে কি বলতে পারবেন আমার স্ত্রী সত্যই প্রেগনেন্ট ছিল কিনা? দেখুন শান সাহেব, ডাক্তারের রিপোর্ট অনুসারে আপনার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ছেলে। শামীম, জি স্যার। তুমি ওনাকে নিয়ে যাও। ভাই আসেন। হ্যালো, হ্যালো তোমা, কোথায় তুমি? আচ্ছা তুমি বাসায় অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আসছি। হায় আল্লাহ, আমিও তো আশেপাশে মানুষের থেকে শুনে আমার বউকে ভুল বুঝেছি। তার মানে হয়তো আমার তমা অনেক ভালো মেয়ে, ও তো আমার সব সময় খোঁজ খবর রাখে। আমি এত খারাপ ব্যবহার করার পরও ও বারবার প্রতিদিন আমার খোঁজ খবর রাখে। আমি এটা কি করছি? আমা, তুমি কি আমাকে ডিভোর্স পেপার দিতে আসছো? দেখো তোমা, আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। সে ভুল তো তোমার ভাঙলো, ততদিনে আমি অর্ধেক মারা গেছি। আমি এসে গেছি, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। চলো আমার বাসায় চলো। না না, তুমি বাসার ভিতরে আসো, বাবা মা খুশি হয়ে যাবে। আমার তো একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ভাই না খোঁজ খবর কি? খবর বার্তা জানো নাকি? বশিকুল ভাইয়ের বইয়ের তো মনে করো আজকে গোসলের ভিডিও হয়ে গেছে, দেখছো নাকি তুমি? এত বড় একটা কাহিনী হয়ে গেছে, একটা বার তুমি আমাকে করলে না, আমিও তো দেখলাম কি না। প্রমাণ সহ হয়ে গেছে, দেখবে নাকি? এই ভাই স্যার আসসালামু আলাইকুম। ও, ভালো আছেন? তোমরা এখানে আছো তাহলে? জি 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 জি। কি অবস্থা আপনার? তোরা যে আমার স্ত্রী সম্পর্কে একটা কথা বলছিলি, এইগুলো কি প্রমাণ করতে পারবি? না না মানে স্যার ওটা মজা করে বলছি স্যার। এই মানুষের জীবন নিয়ে তোরা মজা করিস? হ্যাঁ, ক্ষমা দৃষ্টিতে তোরা এইভাবে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে একটা মানুষের জীবন ধ্বংস করে ফেলিস, স্যার একটা সংসার ধ্বংস করে ফেলিস। কিসের ভুল হয়েছে তোদের? হ্যাঁ, স্যার ভুলে গেছে স্যার, এবারকার মতো স্যার ক্ষমা করে দেন। দাঁড়া, তোদের বিষয়টা দেখাচ্ছি। তোদের 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। শোনো আরিফ, তুমি আমাকে ফোন দিবা না, আমার বর আসছে, সময় পাইলে আমি তোমাকে ফোন দিব।